একটারও কোনো উত্তর জানা থাকে না কোনো প্রেমিক প্রেমিকার কাছে। কিছু প্রেমের গল্প থাকে যা যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে গেঁথে থাকে, যেমন লাইলি মজনু, শিরি ফরহাদ, শাহজাহান মমতাজ। এদের প্রেমের গল্প কে না জানে, তবুও মানুষ এদের প্রেমের কাহিনী বারবার শুনতেই ভালোবাসে। ঠিক তেমনই ড্রামা জগতে এমন কিছু ড্রামা রয়েছে যে ড্রামাটা বারবার দেখলেও তোমার মন ভরবে না। এই ড্রামাটি দেখোনি এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। কথা দিচ্ছি, তুমি এই ড্রামাটি আজ আবারও দেখলে তোমার একবারের জন্য মনে হবে না এটা তুমি আগে দেখেছিলে। তো চলো এই ড্রামার অদেখা অনেক কিছুই আজ দেখব, যা আমরা কখনোই ভুলতে পারি না। ঠিক তখনই সাংয়ের পেছন থেকে কিউট বয় জু এসে বলে, ধরে ফেলেছি তোমার। তাকে খুব কাছ থেকে দেখলাম। সময়ের একটা জাদুকরী ক্ষমতা আছে যার মাধ্যমে সে আমাদেরকে কাছের মানুষগুলোকে আবার আমাদের কাছে এনে দেয়। সাং জুয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে সেই ছোট্টবেলার স্মৃতিতে চলে যায়। সাং ক্লাসে বসে বসে আনমনেই কিছু একটা ভাবছিল। তখন টিচার তাকে পড়া জিজ্ঞাসা করলে সাং বানিয়ে বানিয়ে গল্প বলতে থাকে। তাই টিচার বলে, আগামীকাল তোমার মা বাবাকে স্কুলে নিয়ে আসবে, বুঝলে? তারপর ক্লাস ছুটি হয়ে গেলে তাদের ক্লাসের ফুজিংচু নামের ছেলেটি এসে সাংয়ের বান্ধবীকে বলে তাকে জিজ্ঞাসা করো সে লাইব্রেরিতে যাবে কিনা। মূলত ফুজিংচু আবার সাংকে মনে মনে পছন্দ করে। তখন তার বান্ধবী বলে, লাইব্রেরিতে যাবি? সাং বলে, কেন? তখন তার বান্ধবী বলে, ফুজিংচু আমাদেরকে লাইব্রেরিতে যেতে বলেছে। সাং বলে, তাহলে তুই যা। এই বলে সে চলে যায়। ফুজিংচু বলে সে আসবে না। তার বান্ধবী বলে, তাকে ম্যানেজ করতেই পারলাম না রে। বেচারা ফুজিংচু কোনোভাবেই তার মনের কথাটা সাংকে বলার সুযোগই পেল না। তারপর সাং স্কুল থেকে বাসায় ফিরলে তার মা বলে, তোমার বড় ভাই বাসায় এসেছে, এখন যাও এই ফলগুলো নিয়ে তাকে দিয়ে আসো। অনেকদিন পর তার ভাই বাড়িতে এসেছে। এই খুশিতে সে দ্রুত তার ভাইয়ের রুমের দিকে ছুটতে থাকে। সেখানে গিয়ে তার ভাই ইয়ানকে দেখে বলে, তুমি এত সুন্দর হয়ে গিয়েছো কিভাবে? প্লাস্টিক সার্জারি করিয়েছো নাকি? এটা শুনে জু হেসে দিয়ে বলে, কেন, তোমার আমাকে পছন্দ হয়েছে? সাং কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন তার ভাই ইয়ান ওয়াশরুম থেকে এসে বলে, কিরে কি হলো তোর? আমাকে এতদিন মিস করিসনি? সাং বলে, আচ্ছা ভাইয়া এই ছেলেটাকে? ইয়ান বলে, ও আমার বন্ধু। তখন জু এসে বলে, আমার নাম জু আর আমি তোমার ভাইয়ের বন্ধু। তারপর সে ইয়ানকে বলে, আচ্ছা আমাদের দুজনকে কি দেখতে একই রকম লাগে? ইয়ান বলে, যা বাথরুমে গিয়ে আয়না দেখে আয়। জু বলে, তোর বোন বলছে আমি নাকি প্লাস্টিক সার্জারি করিয়েছি। ইয়ান বলে, ওরে দুষ্ট, তুই আমাকে ওর সাথে গুলিয়ে ফেলেছিস তাই না? এই বলে দুই ভাই বোন মারামারি করতে শুরু করে। তখন জু বলে, এই ছোট্ট মেয়ে, ঝগড়া করা ভালো না, এই নাও ফল খাও। তখন ইয়ান বাহিরে যাওয়ার জন্য রেডি হতে গেলে সাং বলে, প্লিজ ভাইয়া আগামীকাল তুমি আমার সাথে স্কুলে যাবে গার্ডিয়ান হয়ে। ইয়ান বলে, আমাকে তোকে প্লাস্টিক সার্জারি করাতে হবে তাই না? আমি পারবো না। সাং তখন ইচ্ছে করে জোরে জোরে কান্না করতে শুরু করে আর তার মাকে চিৎকার করে বলতে থাকে, ইয়ান ভাইয়া আমাকে মেরেছে। তখন তার মা এসে ইয়ানকে মারতে থাকে আর বাহিরে নিয়ে যায়। এতটুকু মেয়ের এমন চিপা বুদ্ধি দেখে জুতো রীতিমতো পুরো হতবাক হয়ে যায় আর তাকে একটা টিস্যু দিয়ে বলে, কিছুক্ষণ আগেই তো তুমি ওর কাছে সাহায্য চেয়েছিলে, তারপর আবার তাকে ফাঁসিয়ে দিলে। এটা শুনে সাং আবারও কান্না করতে শুরু করলে জু ভয়ে ভয়ে বলে, প্লিজ কেঁদো না, তোমার যা লাগবে আমি তোমাকে এনে দেব। সাং তখন এই সুযোগে বলে, তুমি আগামীকাল আমার সাথে স্কুলে যাবে। বেচারা জু তখন ফেসে যায় সাং এর কাছে, তাই তার সাথে যেতে রাজি হয়ে যায়। জু চলে যাওয়ার সময় সাং বলে, তুমি কাল আসবে তো তাই না? জু বলে, আসবো। ইয়ান বলে, তুই এই গাধাটার সাথে কথা বলে সময় নষ্ট করিস না। সাং বলে, তুই একটা গাধা মার্কা স্টুডেন্ট, আমি তোর থেকেও ভালো 8 গ্রেডের ছাত্রী। জু বলে, তুমি ক্লাস 1-এ পড়ো? সাং বলে, কেন, তুমি কি বলতে চাচ্ছ আমি অনেক ছোট? কিন্তু আমি অনেক লম্বা হয়ে যাব। ইয়ান বলে, তুই জীবনেও লম্বা হবি না। 30 বছর হয়ে যাওয়ার পরেও মানুষ ভাববে তোর 18 বছর বয়স। সে বেরিয়ে পড়লে বলে, আজ আসি, তুমি জানো যে আমরা কাল কখন দেখা করছি। এই বলে সে চলে যেতে থাকে। ছোট্ট সাং তার ভাইয়ের বন্ধু জুকে দেখে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে। আর তারপরেই আমরা দেখতে পাই সাং আজ অনেক বড় হয়ে গিয়েছে আর তারা দুই ভাই বোন এখনো সেই ছোট্টবেলার মতো খুনসুটি করতে থাকে। ইয়ান বলে, বাবা আজ আমাকে ভার্সিটি চলে যেতে হবে, তোমার গাড়ির চাবিটা আমাকে দিও, তাছাড়া আমার বন্ধুর কিছু জিনিসপত্র গাড়িতে ঢুকাতে হবে। এটা শুনে সাং বলে, তোর কোন বন্ধু রে ভাইয়া? ইয়ান বলে, তুই জেনে কি করবি, সেটা তোর না জানলেও চলবে। সাং তখন তার ভাইকে খুশি করার জন্য নিজ হাতে খাওয়াতে থাকে আর বলে, গাড়িতে তোদের জিনিসপত্র রাখতে আমিও তোদের হেল্প করব। সাং তখন তাকে রাজি করাতে থাকে যাতে করে এই সুযোগে সে জুকে দেখতে পায়।
তারপর সে গাড়ির কাছে গেলে হঠাৎ পেছন থেকে জু এসে বলে চোর ধরে ফেলেছি। আর এখান থেকেই ড্রামা শুরু হয়েছিল। জু বলে আরে তুমি, কত বছর পর তোমাকে দেখলাম, যেন চেনাই যাচ্ছে না। সাং বলে আমি এখানে জিনিসপত্র গাড়িতে তুলে দেওয়ার জন্য এসেছিলাম। জু বলে কিন্তু তার বদলে দেখছি তুমি আমার পুতুল চুরি করতে এসেছো। সাং বলে এটা তোমার জানলে আমি ধরতাম না। জু বলে আমি একটু মজা করেছি তোমার সাথে, তুমি চাইলে এটা নিতে পারো। সাং বলে আমি এখন অনেক বড় হয়ে গিয়েছি, তাই পুতুল দিয়ে খেলি না। জু বলে আচ্ছা তাহলে এটা ফেলে দিই। সাং বলে না না ঠিক আছে, কিছুদিনের জন্য খেলবো। তারপর তারা জিনিসপত্র নিয়ে রুমে আসতে থাকে। সাং বলে তোমাকে এই পুতুলটা কেউ গিফট করেছিল? জু বলে কেউ একজন দিয়েছিল। এটা শুনে তো সাং এর মন অনেক খারাপ হয়ে যায়, এটা ভেবে যে তার পছন্দের মানুষটি হয়তো অন্য কারোর হয়ে গিয়েছে। তারপর তারা ইয়ানের রুমে ফিরে গেলে সেখানে তার মোটা বন্ধু কিয়ান ফেই সহ বাকিদের দেখা যায়। এর এক বন্ধু এসে বলে এই যে পিচ্ছি মেয়ে, কেমন আছো তুমি? ইয়ান বলে এই আমার বোনের থেকে দূরে থাক। তখন জু বলে এই যে পিচ্ছি মেয়ে, এভাবে দাঁড়িয়ে না থেকে এখানে এসে বসো। সাং বলে আমি পিচ্ছি মেয়ে নই। জু বলে কি বললে? সাং বলে আমি বলেছি যে এখন আমি বড় হয়ে গিয়েছি। এটা শুনে জু হেসে বলে আচ্ছা ঠিক আছে, এখন থেকে আর পিচ্ছি মেয়ে বলবো না, শুধু মেয়ে বলবো, আর ইচ্ছে হলে এই পুতুলটা নিয়ে যেতে পারো। গেলাম। সাং মনে মনে বলে আমি তার কাছে এলেই কেন সে সবসময় তাড়াতাড়ি চলে যায়। তখন সাং বলে আচ্ছা কিয়ানফে ভাইয়া, এই পুতুলটা কি জু ভাইয়াকে তার গার্লফ্রেন্ড উপহার দিয়েছিল? তখন সবাই হাসতে হাসতে বলে তার তো কোনো গার্লফ্রেন্ড নেই, সে সারাদিন কাজ নিয়েই পড়ে থাকে, প্রেম করবে কখন? এটা জেনে সাং মনে মনে বেশ খুশি হয়। রাতে জু রুমে ফিরলে ইয়ান বলে তুই নাকি সাংয়ের কাছে কিছু একটা ফেলে রেখে এসেছিস। এটা শুনে জু তাকে কল করে আর বলে আমি কি রেখে এসেছি তোমার কাছে? সাং বলে তুমি না, আমি আমার নোটবুকটা ফেলে রেখে এসেছিলাম, তাই ইয়ান ভাইয়াকে মিথ্যে বলেছি। জু বলে ঠিক আছে, আমি সেটা ইয়ানকে দিয়ে পাঠিয়ে দিব। সাং বলে কিন্তু আমি তো সেটাতে আজকে আমার হোমওয়ার্কটা করতে পারিনি, তুমি প্লিজ একবার করে দিবে? জু বলে শোনো, কাউকে দিয়ে নিজের হোমওয়ার্ক করানো একদম ঠিক না, স্যার তোমাকে সেটা শেখার জন্য দিয়েছে, তুমি চাইলে স্যারকে সত্যিটা বলতে পারো, নতুবা স্যারের কাছে ক্ষমা চেয়ে নিবে। তার এসব বয়ান শুনে সাং ওপাশ থেকে চুপ হয়ে গেলে জু বলে আচ্ছা ঠিক আছে, কাল সকাল সকাল বাস স্টপে চলে এসো, আমি তোমার অপেক্ষায় থাকবো। এটা শুনে সাং ভীষণ খুশি হয়ে যায় আর তার পুতুলটা শুয়ে দিয়ে ফোনে অ্যালার্ম সেট করে দ্রুত শুয়ে পড়ে, যাতে করে সে সকাল সকাল তার পছন্দের মানুষটির সাথে দেখা করতে পারে। পরদিন সকাল সকাল বাস স্টপে সে চলে আসে। তখন আমাদেরকে সেদিনের দৃশ্য দেখানো হয় যেদিন জু বলেছিল তার সাথে স্কুলে আসবে, কিন্তু জু সেদিন আসেনি, তাই সাং মন খারাপ করে বাসায় যেতে থাকে। আর হঠাৎ পড়ে গেলে জু এসে বলে তুমি ঠিক আছো, কথা বলছো না কেন? সাং বলে আমার ক্লাস 4:20 ছুটি হয়ে গিয়েছে আর তুমি এখন এসেছো। জু বলে আমি সেটা জানতাম না, এখন তুমি আমাকে যেই শাস্তি দিবে আমি সেটাই মেনে নিব। সাং বলে শাস্তি পেতে হবে না, এই বলে রাগ করে চলে যায়। আর আজকেও জু আসতে দেরি করেছে। তখন সাং মনে মনে বলে সে কি আজ আসবে? তখন জু ফোন করে বলে ঘুম থেকে উঠেছো? সাং বলে এত লেট করে তুমি ঘুম থেকে উঠলে জীবনও তোমার কপালে গার্লফ্রেন্ড জুটবে না। তখন পাশ থেকে জু একটা মিল্ক ওয়াটার বটল তার গালে লাগিয়ে দিয়ে বলে আমি তোমার অনেক আগে এসেছি, বুঝেছো, তোমার জন্য দুধ কিনতে গিয়েছিলাম। তারপর তাকে মিল্ক বোতলটা দিয়ে বলে যদি আমি জীবনে কোনো গার্লফ্রেন্ড খুঁজে না পাই তাহলে তোমাকে মেরে ভর্তা বানিয়ে ফেলবো। তারপর জু তাকে একটা শপের সামনে বসিয়ে বলে এই নাও তোমার নোটবুক, এখন বসে বসে হোমওয়ার্কটা করে ফেলো। আর এই নোটবুকে সাং জুকে নিয়ে অনেক কিছুই লিখেছিল, তাই মনে মনে ভাবতে থাকে সে আবার এসব দেখেনি তো। তখন আবার সেদিনই দৃশ্য দেখানো হয় যেদিন সাং বলে শোনো, স্যার কিন্তু আমার নামে তোমার কাছে অনেক নালিশ করবে, তুমি এসবের কিছুই বিশ্বাস করবে না আর একবারই বেশি কিছু বলবে না, তাহলে স্যার বুঝে যাবে তুমি আমার আসল ভাই নও। জু বলে